আচ্ছা, আজকে আমরা যেই চ্যাপ্টারের ক্লাসটা শুরু করব সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। আমাদের প্রথমে জানতে হবে যে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ বিষয়টা আসলে কি জিনিস। তা জানবো, তারপরে হচ্ছে আমরা ফর্মুলাস গুলো দেখবো। তো কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ বা ব্যয় পরিমাণ লাভ সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ ধারণা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। এটি একটি বিশ্লেষণাত্মক পদ্ধতি যা ব্যবসায়ের ব্যয়, বিক্রয়ের পরিমাণ এবং লাভের মধ্যে সম্পর্ক বোঝাতে সাহায্য করে। তো এই কস্ট ভলিউম প্রফিটের মূল ধারণাটা হচ্ছে, এর মাধ্যমে একটি ব্যবসা বুঝতে পারে যে কত ইউনিট পণ্য বিক্রি করলে তাদের লাভ হবে, আর লাভ বা ক্ষতি হবে না এমন বিক্রয়ের মাত্রা কত, যাকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট বলে থাকি। তৃতীয়ত হচ্ছে, বিক্রয় বাড়লে বা খরচ কমলে লাভ কত। তো কস্ট ভলিউম প্রফিটের প্রধান উপাদানগুলোর মধ্যে রয়েছে প্রথমে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট বলতে আমরা বুঝে থাকি ভাড়া, মেশিনের রক্ষণাবেক্ষণ, বেতন ইত্যাদি, যা বিক্রয় বাড়ুক বা কমুক একই থাকে। অর্থাৎ এমন খরচগুলোকে বোঝানো হয় যেটা আমাদের উৎপাদনের সংখ্যার সঙ্গে কোনো রিলেটেড না, যেটা উৎপাদন বাড়লেও সেম থাকবে, উৎপাদন কমলেও একই থাকবে, এটাকে বলা হয় হচ্ছে ফিক্সড কস্ট। দেন এরপরে রয়েছে ভ্যারিয়েবল কস্ট, যেটা প্রতি ইউনিট উৎপাদনের সাথে পরিবর্তিত হয়, যেমন কাঁচামাল খরচ, শ্রম ইত্যাদি। অর্থাৎ আমি যেই পরিমাণ উৎপাদন করব, ওই পরিমাণ হচ্ছে কাঁচামাল প্রয়োজন হবে এবং ওই পরিমাণ হচ্ছে শ্রমের প্রয়োজন হবে। আমাদের বেশি উৎপাদন করতে চাইলে বেশি কাঁচামালের প্রয়োজন হবে, বেশি শ্রমের প্রয়োজন হবে। কম উৎপাদন করতে চাইলে কম কাঁচামালের প্রয়োজন হবে, কম শ্রমের প্রয়োজন হবে। তৃতীয় নাম্বার যে উপাদানটা আমাদের এই কস্ট ভলিউম প্রফিটে রয়েছে সেটা হচ্ছে সেলিং প্রাইস, অর্থাৎ প্রতি ইউনিটের বিক্রয় মূল্য। এরপরে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে প্রতি ইউনিট বিক্রয়ে লাভ, যা ফিক্সড কস্ট পূরণে সহায়তা করে। লাস্ট হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, যেখানে লাভ বা ক্ষতি কিছুই হয় না। এবার আমরা একটা উদাহরণ দেখবো, উদাহরণটা দেখলে আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ধরা যাক একটি কেক উৎপাদনকারী ছোট ব্যবসা আছে এবং আপনি ওই ব্যবসায়ের হচ্ছে ম্যানেজার। তো প্রথমে কিছু তথ্য দেওয়া আছে যে প্রতি একক কেকের বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, আর প্রতি একক কেকের পরিবর্তনশীল খরচ হচ্ছে 120 টাকা। অর্থাৎ কেকটা তৈরি করতে খরচ হয় 120 টাকা, এবং যার বিক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। আর মাসিক স্থায়ী ব্যয় হচ্ছে 40,000 টাকা। তো এই ক্ষেত্রে আপনি দেখতেন যে আপনার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 200 টাকা হচ্ছে বিক্রয় করছেন এবং উৎপাদন করতে খরচ হচ্ছে 120 টাকা, তাহলে আপনার কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 80 টাকা প্রতি কেকে। এখন ব্রেক ইভেন পয়েন্ট, অর্থাৎ যেই পরিমাণে আপনার কোনো লাভও হবে না, ক্ষতিও হবে না। আপনার ফিক্সড কস্ট ছিল মাসে হচ্ছে 40,000 টাকা। তো 40,000 টাকা, আর প্রতি কেক থেকে আপনার লাভ হচ্ছে 80 টাকা। তো 40,000-কে 80 দিয়ে ভাগ করলে দেখা যাচ্ছে যে 500 কেক এসেছে। অর্থাৎ ব্যবসাটি প্রতি মাসে 500 কেক বিক্রি না করলে তারা লাভে আসতে পারবে না, এর চেয়ে কম বিক্রি করলে ক্ষতি হবে। অর্থাৎ যদি সে 500 কেক বিক্রি করে, তবে তার উৎপাদন খরচ এবং বিক্রয়, অর্থাৎ আয় এবং ব্যয় সমান হবে, কোনো লাভও হবে না, ক্ষতিও হবে না। কিন্তু 500 কেকের কম যদি বিক্রি করে, তাহলে তার ক্ষতির সম্ভাবনা রয়েছে, এবং মাস্ট বি ক্ষতি হবে, যেহেতু তার ফিক্সড কস্ট হচ্ছে 40,000 টাকা। এরপরে যদি সে 500-র জায়গায় 600 কেক বিক্রি করতে পারে, তাহলে কি হবে, 500 পর্যন্ত তো তার খরচটা উঠে আসলো। এরপরে অতিরিক্ত 100 কেকের জন্য তার 80 টাকা করে 8,000 টাকা লাভ হবে। এই পুরো বিষয়টা কি আমরা বুঝতে পারলাম? একটু রেসপন্স করবেন। ভাই এখানে এই কন্ট্রিবিউশন মার্জিনটা কি জিনিস তো একটু মানে ভাঙ্গে বলতেন আর কি। কন্ট্রিবিউশন মার্জিন অর্থাৎ হচ্ছে আপনার প্রতি একক বিক্রি করার ফলে আপনার ব্যবসায় যে লাভটা হচ্ছে, এই একটা কেক বিক্রি করতে কেক আপনাকে যতটুকু মার্জিন দিচ্ছে বা লাভ দিচ্ছে একটা কেক, সেটাকে বলা হয় হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। একটা কেক বিক্রি করছেন এবং ওই একটা কেক আপনার প্রতিষ্ঠানে কত টাকা প্রফিট নিয়ে আসতেছে, ওইটাকে বলা হয় হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। বিষয়টা কি বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, এবার এই
কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ কেন ব্যবহার করা হয়ে থাকে? এক নম্বর হচ্ছে পাখার কি অবস্থা লাভে তোদের? বিকাশ দিতে সাহায্য করে। দ্বিতীয় নম্বর হচ্ছে মূল্য নির্ধারণের সিদ্ধান্তে সহায়তা করে, যে আমার ব্যবসায় লাভ হবে নাকি এই তো লস দাদা ওই হবে। বুড়ি এখন কি কোনো পরিবর্তন হয়েছে হাতে ব্যথা? ভাইয়া একটু মিউট করতে বলুন। আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ ব্যবহার করে আমরা প্রথমে জানতে পারি যে লাভের পূর্বাভাস দিতে সাহায্য করে, অর্থাৎ আমার লাভ হবে নাকি লস হবে। যেরকম আমরা যদি এই পূর্বের উদাহরণটা দেখি, যখন হচ্ছে 600 কেক বিক্রি করছে আমাদের কত লাভ হবে সেটা আমরা জেনে যাচ্ছি। এরপরে দ্বিতীয় বলছে মূল্য নির্ধারণের সিদ্ধান্ত সহায়তা করে, অর্থাৎ মূল্যটা কত নির্ধারণ করতে হবে। যেমন এখানে আমরা কেকের মূল্য নির্ধারণ করেছিলাম 200 টাকা করে, কিন্তু এখান থেকে যদি আমরা কিছু টাকা কমিয়ে দেই, দেখা গেল যদি 180 টাকা করে বিক্রি করি, তাহলে কিন্তু আর এই 500 একক কেক বিক্রি করলে হচ্ছে আমাদের খরচটা উঠে আসবে না। সেই ক্ষেত্রে আরো বেশি কেক বিক্রি করতে হবে, যেহেতু হচ্ছে আমরা আমাদের মূল্যটাকে কমিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে 200-র জায়গায় যদি আমরা 250 টাকা করে কেক বিক্রি করি, তাহলে হচ্ছে আমাদের 500 কেক তো লাগছে না, তার থেকে আরো কম কেকের মাধ্যমে হচ্ছে আমাদের ব্রেক ইভেনটা চলে আসতেছে। তো এই মূল্য নির্ধারণের সিদ্ধান্তেও সহায়তা করে থাকে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। তৃতীয়ত হচ্ছে বিক্রয় কৌশল তৈরি করতে সাহায্য করে। 4 নম্বর হচ্ছে নতুন প্রোডাক্ট চালুর আগে ঝুঁকি বিশ্লেষণে সহায়তা করে। অর্থাৎ আপনি কোন একটা নতুন প্রোডাক্ট চালু করার আগে চিন্তা করবেন যে আসলে আমার এই প্রোডাক্টটা তৈরি করতে কতটুকু ফিক্সড কস্টের প্রয়োজন, কতটুকু হচ্ছে ভ্যারিয়েবল কস্ট দরকার হবে। এই সবটা বিবেচনা করে আপনি দেখেন যে ওই প্রোডাক্টটা বিক্রির ক্যাপাসিটিটা কেমন, এটা ক্যালকুলেশন করার পরে যদি দেখেন যে হ্যাঁ ক্যাপাসিটি অনুযায়ী আপনার প্রফিটটা পসিবল, তাহলে হচ্ছে আপনি নতুন প্রোডাক্টটা তৈরি করবেন, আদারওয়াইজ করবেন না। তো এই ছিল হচ্ছে আপনার কস্ট ভলিউম প্রফিটের বেসিক ধারণা। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আর কোশ্চেন না থাকলেও বলবেন, তাহলে হচ্ছে আমি এখন ফর্মুলার দিকে আগাবো। না ভাই, কোয়েশ্চেন নাই। ভাইয়া এগুলো কি আচ্ছা, আমাদের মনে রাখতে হবে? জি। এইগুলা কি আমাদের মনে রাখতে হবে? হ্যাঁ, এইগুলো যদি আপনি মনে রাখেন, তাহলে আপনি সামনে যত অঙ্কগুলো করবেন সেইগুলো আপনার বুঝতে সুবিধা হবে। ওই কারণে হচ্ছে আমি দেখবেন যে প্রতিটা চ্যাপ্টার শুরু করার আগে আমি কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, যাতে আপনাদের অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়। যদি এই উদাহরণ এবং এই বেসিক কথাগুলো আপনার মাথায় থাকে, তাহলে হচ্ছে আপনার অঙ্কগুলো করতে সুবিধা হবে। কিন্তু দেখা গেল এই কোশ্চেন গুলো আপনার পরীক্ষায় নাও আসতে পারে, কিন্তু আপনার বেসিক ভাইয়া দেখি ধারণাটা কি। প্রথম প্রথম পেজটা দেখি। প্রথম পেজটা? ভাই এটা কত নাম্বার অধ্যায়? অধ্যায়ের নাম্বারটা তো আমার মনে নেই। কস্ট ভলিউম প্রফিট, এটা কি চেক করবেন? মেবি হচ্ছে 4 নম্বর অথবা 5 নম্বর, এরকম হতে পারে। উম, আচ্ছা ভাই ঠিক আছে। ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন নাই, আমি তাহলে ফর্মুলাতে চলে গেলাম। দেখেন, কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের বেশ কিছু ফর্মুলা রয়েছে। তো প্রথমত হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে। তো ব্রেক ইভেন পয়েন্ট মানে কিন্তু আমরা অলরেডি জেনে গিয়েছি। ব্রেক ইভেন পয়েন্ট কোনটাকে বলে? যে ক্ষেত্রে হচ্ছে আমাদের উৎপাদন খরচ এবং বিক্রয়, অর্থাৎ আয় এবং ব্যয় দুটোই সমান হবে, সেটাকে বলা হয় হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে দুই ভাবে বের করা হয়। একটা হচ্ছে ইউনিটের বিক্রি করতে হয়, বের করা হয় যে কত ইউনিট বিক্রি করলে আমাদের ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছাতে পারবো। আর দ্বিতীয় হচ্ছে কত টাকায় হচ্ছে আমরা ব্রেক ইভেন পৌঁছাতে পারবো। তো প্রথমে ব্রেক ইভেন্টের ইউনিট বের করার সূত্রটা হচ্ছে ফিক্সড কস্ট থেকে ফিক্সড কস্টকে ভাগ করতে হবে এস মাইনাস ভি দিয়ে। তো এখানে এগুলোর পূর্ণরূপ গুলো লেখা আছে, যে এফসি দ্বারা বোঝায় হচ্ছে ফিক্সড কস্ট, এস দ্বারা বোঝায় হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট, এবং ভি দ্বারা বোঝায় হচ্ছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। তো আমরা ফিক্সড কস্টকে যখন সেলস প্রাইস পার ইউনিট থেকে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বিয়োগ করে এই মূল্যটা দিয়ে ভাগ করব, তখন হচ্ছে আমরা ব্রেক ইভেন পয়েন্টের ইউনিটটা পেয়ে যাব। আর এই ইউনিটটা পেয়ে গেলাম, একই সূত্র দেখেন, পেয়ে যাওয়ার পরে যখন সেলস প্রাইস পার ইউনিট দিয়ে আমরা গুণ করব, তখন হচ্ছে আমরা ব্রেক ইভেন পয়েন্টের টাকাটা পেয়ে যাব। আর ব্রেক ইভেন পয়েন্ট বের করার আরেকটা সূত্র হচ্ছে সেলস এর সঙ্গে বিইপি রেশিও। বিইপি রেশিও মানে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট রেশিও। এই দুটাকে গুণ করলেও হচ্ছে আমরা বিইপি টাকা পেয়ে যাব, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্টের টাকাটা পেয়ে যাব। এরপরে বিইপি রেশিও, ব্রেক ইভেন পয়েন্ট রেশিও বের করার সূত্র হচ্ছে 100% মাইনাস হচ্ছে এমএস রেশিও।
এমএস মানে হচ্ছে মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি। তো দেখেন এখানে একটা নতুন টার্ম এসেছে যেটা হচ্ছে মার্জিন অফ সেফটি। তো মার্জিন অফ সেফটি বিষয়টা আপনাদেরকে এখনো বোঝানো হয় নাই, তো আমরা আবার একটু উদাহরণে চলে যাব। তো দেখেন আমাদের এই এই অঙ্কে আমাদের মাসিক স্থায়ী খরচ ছিল হচ্ছে 40,000 টাকা। আর এই 40,000 টাকা পূরণ করতে হচ্ছে আমাদের 500 কেক বিক্রি করতে হবে, তাহলে হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্টে আসবে, অর্থাৎ লাভ এবং ক্ষতি কোনোটাই হবে না। এবার যদি 500-র পরে একটা কেক বেশি উৎপাদন করি তাহলে আমাদের কত টাকা লাভ হবে বলেন তো, কেউ একজন বলেন তো। যদি 501টা কেক বিক্রি করি তাহলে আমাদের প্রতিষ্ঠানের লাভ হবে কত? 80 টাকা। 80 টাকা। 80 টাকা লাভ হবে। এই যে 1 একক বৃদ্ধি করার জন্য 500-র জায়গায় 501 একক একটা কেক বেশি বিক্রি করার ফলে আমাদের যেই এক্সট্রা 80 টাকা লাভ হয়েছে এটা হচ্ছে মার্জিন অফ সেফটি। অর্থাৎ সেফলি আমাদের যে প্রফিটটা হচ্ছে সেটাকেই বলা হয় হচ্ছে মার্জিন অফ সেফটি। 500 পর্যন্ত হচ্ছে ব্রেক ইভেন, 500-র পরে একটা কেক উৎপাদন করলে আমাদের 80 টাকা এক্সট্রা লাভ হচ্ছে, এবং 10টা যদি কেক উৎপাদন করি 510, তাহলে হচ্ছে 800 টাকা লাভ হচ্ছে। এই যে 500-র পরে যে প্রতি একক প্রতি আমাদের 80 টাকা করে লাভ হচ্ছে এটা হচ্ছে মার্জিন অফ সেফটি। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সেফলি প্রফিটটা গেইন হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে মার্জিন অফ সেফটি। আমরা কি মার্জিন অফ সেফটি বিষয়টা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন, না হলে আমি আবার বুঝিয়ে দিব। বুঝতে পারলেও রেসপন্স করবেন, বুঝতে না পারলেও আরেকবার রেসপন্স বলো। করবেন। বুঝতে হ্যাঁ, পেরেছি। আচ্ছা আরেকবার দেখেন আরেকবার একটু বলেন। আমাদের এই বাস্তব উদাহরণ যেটা দেখা গেল যে আমাদের মাসিক স্থায়ী খরচ হচ্ছে 40,000 টাকা। আমরা কেক বিক্রি করছি 200 টাকাতে, যেখানে উৎপাদন খরচ হচ্ছে 120 টাকা। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট আসতে, ব্রেক ইভেন পয়েন্ট এই 40,000 টাকার খরচটা তুলতে আমাদের 500 একক কেক বিক্রি করতে হচ্ছে। 500 একক কেক বিক্রি করলে 500 পিস কেক বিক্রি করলে আমাদের 40,000 টাকা আসতেছে। এই ক্ষেত্রে আমাদের বিজনেসে লাভও হচ্ছে না, লসও হচ্ছে না, কিন্তু 500-র পরে যখন আমরা একটা এক্সট্রা কেক বিক্রি করব তখন আমাদের এক্সট্রা 80 টাকা লাভ হবে। এই যে যেই এক্সট্রা 80 টাকা লাভ হচ্ছে একটা কেক বিক্রি করার জন্য 500-র পরে, সেটাকেই বলা হয় হচ্ছে মার্জিন অফ সেফটি। মার্জিন মানে হচ্ছে আপনার প্রফিট বোঝানো হয়, মার্জিন মানে হচ্ছে প্রফিট, আর মার্জিন অফ সেফটি মানে হচ্ছে এখানে সেফলি প্রফিটটা অর্জন হচ্ছে। আমরা 500 পর্যন্তও কিন্তু প্রতি পিস কেকে 80 টাকা করেই লাভ হচ্ছে, কিন্তু 500 পর্যন্ত আমাদের হচ্ছে ফিক্সড কস্টেই টাকাটা চলে যাচ্ছে। আর 500-র পরে যখন আমরা একটা এক্সট্রা কেক বিক্রি করছি তখন আমাদের 80 টাকা লাভ হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের আর কোনো খরচ নাই, অর্থাৎ পুরোটাই লাভ। এটাকেই বলা হয় হচ্ছে মার্জিন অফ সেফটি। বিষয়টা কি এখন সবাই ক্লিয়ার হয়েছে না? একটু রেসপন্স করবেন। মানে ব্রেক ইভেন পয়েন্টের পরে পরবর্তীতে যে যেইটা বিক্রি হয় সেটাই হচ্ছে মার্জিনাল সেফটি। হ্যাঁ হ্যাঁ, ব্রেক ইভেন পয়েন্টের পরে প্রতি এককে যেই অ্যামাউন্টটা লাভ হয়ে থাকে, যেই টাকাটা আমাদের প্রফিট হয়ে থাকে, ওইটাকেই বলা হয় মার্জিন অফ সেফটি। সবাই কি ক্লিয়ার হয়েছেন? জি। আচ্ছা, তাহলে এখানে বিইপি রেশিও ইকুয়ালস টু গেল হচ্ছে 100% মাইনাস হচ্ছে এমএস রেশিও। এবার সিএম বা পিভি রেশিও, সিএম মানে কি এবং পিভি মানে কি সেটা এখানে লেখা ছিল। সিএম মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন আর পিভি হচ্ছে প্রফিট ভলিউম, দুটা মানে একই কথা। তো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এটা বের করার সূত্র হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অথবা পিভি প্রফিট ভলিউমকে সেলস দিয়ে ভাগ করতে হবে এবং 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে আমরা সিএম রেশিও অথবা প্রফিট ভলিউম রেশিওটা পেয়ে যাব। ঠিক একইভাবে এখানে আরেকটা সূত্র দেওয়া আছে যে যে চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেলস, এটা কখন হবে? যখন আমাদের অনেকগুলো বছরের সেলস দেওয়া থাকবে, টোটাল কস্ট দেওয়া থাকবে, প্রফিট দেওয়া থাকবে, তখন হচ্ছে চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেলস ইন্টু 100 করে হচ্ছে আমরা সিএম রেশিও বা পিভি রেশিও পেয়ে যাব। এরপরে আরেকটা সূত্র হচ্ছে অন মাইনাস ভিসি রেশিও। ভিসি মানে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট, ভ্যারিয়েবল কস্ট রেশিও। আচ্ছা, এইখানে আমি এটা একটু অ্যাড করে দিই আপনাদের, ভিসি
ভিসি মানে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। তো এখানে ভ্যারিয়েবল কস্ট রেশিওকে মাইনাস করে দিলে আমরা হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অথবা প্রফিট ভলিউম রেশিওটা পেয়ে যাব। এবার কন্ট্রিবিউশন মার্জিন অথবা প্রফিট ভলিউম এটা ক্যালকুলেশন করে বের করার সূত্র হচ্ছে সেলস থেকে ভ্যারিয়েবল কস্টটাকে বাদ দিয়ে দিতে হবে। সেলস থেকে যখন আমরা ভ্যারিয়েবল কস্টটাকে বাদ দিয়ে দিব, তখন যেইটা পাবো সেটাই হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন বা প্রফিট ভলিউম, যেটা আমরা এই উদাহরণে একটু আগেই দেখতে পেয়েছিলাম যে আমাদের সেলস ছিল 200 টাকা এবং আমাদের ভ্যারিয়েবল কস্ট ছিল 120 টাকা। তো এই 80 টাকা যেটা আসলে এটাকেই বলা হয় হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন অথবা প্রফিট ভলিউম। আচ্ছা, এখানেও আমি একটু অ্যাড করে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন অথবা প্রফিট ভলিউম এটা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে সেলস বের করার সূত্র হচ্ছে ভ্যারিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট এই দুইটাকে যোগ করতে হবে, সঙ্গে আমরা যতটুকু প্রফিট করতে চাই সেটাকে যোগ করতে হবে। যোগ করলে হচ্ছে আমরা সেলস পেয়ে যাব। এরপরে দেখা যাচ্ছে ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবল কস্ট বের করার সূত্র হচ্ছে সেলস থেকে ফিক্সড কস্ট কে বাদ দিতে হবে, মাইনাস বাদ দিতে হবে প্রফিট। আপনারা এখানে খেয়াল করে দেখবেন যে এখানে ভ্যারিয়েবল কস্ট বের করার জন্য একাধিক ফর্মুলা রয়েছে, ফিক্সড কস্ট বের করার জন্য একাধিক ফর্মুলা রয়েছে, ঠিক একইভাবে প্রফিট বের করার জন্য একাধিক ফর্মুলা রয়েছে। তো একাধিক ফর্মুলা গুলোর কারণ হচ্ছে আপনাকে অঙ্কে দেখা গেল আপনাকে ভ্যারিয়েবল কস্ট বের করতে বলেছে, সেই ক্ষেত্রে সেলস এর ভ্যালুসও দেওয়া আছে, ফিক্সড কস্টের ভ্যালুসও দেওয়া আছে, প্রফিটের ভ্যালুসও দেওয়া আছে। সেই ক্ষেত্রে আপনি এই প্রথম সূত্র অনুযায়ী বের করতে পারবেন। কিন্তু যদি আপনার ফিক্সড কস্ট এবং প্রফিটের ভ্যালু দেওয়া না থাকে, ভ্যারিয়েবল কস্টের রেশিও দেওয়া থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এইভাবে করে বের করতে হবে যে সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট রেশিও। এরপরে ফিক্সড কস্ট বের করার সূত্র হচ্ছে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট এবং প্রফিট দুইটাকেই বাদ দিলে হচ্ছে আমরা সেলস পাবো। এবার ভ্যারিয়েবল কস্ট এবং প্রফিট, এই ভ্যারিয়েবল কস্টটা যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেলস এর সঙ্গে সেম রেশিও গুণ করে প্রফিটটাকে বাদ দিব। বাদ দিলে হচ্ছে আমরা ফিক্সড কস্ট পেয়ে যাবো। ঠিক একইভাবে প্রফিটেরও অনেকগুলো সূত্র আছে, সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট। ঠিক একইভাবে সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস ফিক্সড কস্ট, তাহলে হচ্ছে আমরা প্রফিট পেয়ে যাব। তারপরে সেলস ইন্টু সিএম রেশিও ইন্টু এমএস রেশিও, এই সিএম রেশিও এবং এমএস রেশিও এটাকে একসঙ্গে হচ্ছে প্রফিট রেশিও বলা হয়। যে এখানে দেখেন প্রফিট রেশিওর একটা সূত্র দেওয়া আছে যে সিএম রেশিও ইন্টু এমএস রেশিও। তো সেলস এর সঙ্গে যখন প্রফিট রেশিও গুণ করা হবে তখনও হচ্ছে আমরা প্রফিট পেয়ে যাব। ঠিক একইভাবে মার্জিন অফ সেফটির সঙ্গে সিএম রেশিও গুণ করলে আমরা প্রফিট পেয়ে যাব। আমাদের এই অঙ্কে, এই অধ্যায়ের অঙ্কে কিন্তু এই সূত্রগুলো যদি আপনার ভালোভাবে রিমাইন্ড করে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য অঙ্ক করাটা অনেক ইজিয়ার হয়ে যাবে। এরপরে প্রফিট রেশিও বের করার সূত্র একটু আগেও এখানে লিখে দেওয়া হয়েছিল, এখানে সেমই আছে। আর এমএস রেশিও, এমএস মানে হচ্ছে মার্জিন অফ সেফটি রেশিও। তো মার্জিন অফ সেফটি রেশিও বের করার সূত্র হচ্ছে মার্জিন অফ সেফটি বাই হচ্ছে সেলস ইন্টু 100। এবার মার্জিন অফ সেফটি, শুধুমাত্র মার্জিন অফ সেফটি বের করার সূত্র হচ্ছে সেলস থেকে ব্রেক ইভেন পয়েন্টের টাকাটা বাদ দিলে হচ্ছে আমরা মার্জিন অফ সেফটি পেয়ে যাব। আর যখন আমাদের প্রফিট দেওয়া থাকবে তখন প্রফিট বাই সেম রেশিও। দেখেন এখানে মার্জিন অফ সেফটিতে বলা হয়েছিল কি, যে সেলস থেকে ব্রেক ইভেন্টের টাকাটা বাদ দিতে হবে, যেটা আমি একটু আগে আপনাদের এখানে ব্যাখ্যা করেছিলাম। যে যে 500-র পরে যে এক্সট্রা যেটা যে একক বিক্রি করবো এটাকে হচ্ছে মার্জিন অফ সেফটি বলা হয়। তো এক্সট্রা আপনি যতগুলো কেক বিক্রি করবেন ওইটা থেকে হচ্ছে ব্রেক ইভেন্টের টাকাটা বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আপনাদের মার্জিন অফ সেফটি। আচ্ছা, এরপরে লাস্ট আর দুইটা আছে। এবার টার্গেট সেলস, ধরে নেন যে আপনার এখন হচ্ছে একটা অ্যামাউন্ট আপনি তো তৈরি করছেন এবং আপনি চিন্তা করছেন যে একটা ফিক্সড একটা প্রফিট আপনি গেইন করতে চান। তো যে সময় হচ্ছে আপনাকে বলবে যে আমি 1 লক্ষ টাকা বা 1,20,000 টাকা আমি প্রফিট করতে চাই, সেই ক্ষেত্রে আমার সেলস এর ইউনিটটা কত হবে, সেই ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করতে হবে। ফিক্সড কস্ট প্লাস হচ্ছে আপনি যেই টাকাটা প্রফিট করতে চান, ডিজায়ার প্রফিট, সেই টাকাটা বাই হচ্ছে অন মাইনাস ট্যাক্স রেট, অর্থাৎ সরকারকে একটু ট্যাক্স দিতে হবে, ওইটা ভাগ করে দিয়ে দিয়ে দিতে হবে যে অন মাইনাস ট্যাক্স রেট বাই হচ্ছে এস
বিয়োগ ফি। এস মানে হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট, আর ফি মানে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। ঠিক একইভাবে যদি টাকারটা এটা করলে হচ্ছে আমাদের ইউনিট বের হবে, আর টাকারটা বের করতে হলে ঠিক একই এস অর্থাৎ সেলস প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের টার্গেটেড সেলস এর টাকাটা পেয়ে যাব। এবার টার্গেটেড সেলস এর টাকার আরেকটা সূত্র হচ্ছে ফিক্সড কস্ট প্লাস হচ্ছে ডিজায়ার প্রফিট অন মাইনাস ট্যাক্স রেট বাই সিএম বা পিভি রেশিও। এবার এখানে খেয়াল করবেন, এখানে আমরা এই সবগুলো সূত্র দেখবো না, এই একটা সূত্র মনে রাখলে বাকি সূত্রগুলো হচ্ছে আমরা সাইড চেঞ্জ করেই বের করতে পারবো। সিএম রেশিও মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, বের করার সূত্র হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন বাই সেলস। এরপর আমি যদি সিএম ভাইয়া বা আগের পেজে একটু যাবে? জি, কি বলছেন বুঝতে পারি না, আবার একটু বলবেন। আগের পেজে একটু যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। জি ভাইয়া ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে আমরা একটা সূত্র মনে রাখবো, বাকিগুলো হচ্ছে জাস্ট সাইজ চেঞ্জ করেই বের করতে পারবো। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন বাই সেলস। এবার যদি আমি কন্ট্রিবিউশন মার্জিনটা বের করতে চাই তাহলে কি করতে হবে, সিএম রেশিও এবং সেলস এই দুটোকে গুণ করতে হবে। এরপর আমি যদি সেলস বের করতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে, কন্ট্রিবিউশন মার্জিন আর কন্ট্রিবিউশন মার্জিনকে ভাগ দিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে আমরা সেলস পেয়ে যাবো। এরপরে সিএম রেশিও বের করতে হলে ওয়ান মাইনাস বিসি রেশিও, বিসি মানে হচ্ছে ভ্যারিয়েবল কস্ট রেশিও বের করতে হবে। তো ভ্যারিয়েবল কস্ট রেশিও বের করার জন্য যে সূত্র সেটা হচ্ছে পরেই দেখা যাচ্ছে, ভ্যারিয়েবল কস্ট রেশিও বের করার সূত্র হচ্ছে ভ্যারিয়েবল কস্ট বাই সেলস। এবার ঠিক একইভাবে এখানেও বাকিগুলো আমাদের মনে রাখতে হবে না, জাস্ট এটা মনে রাখলেই হবে। ভ্যারিয়েবল কস্ট বের করতে হলে ভিসি রেশিও ইন্টু সেলস, আর সেলস বের করতে হলে ভ্যারিয়েবল কস্ট বাই হচ্ছে ভ্যারিয়েবল কস্ট রেশিও। ঠিক একইভাবে ভিসি রেশিও বের করতে হলো অন মাইনাস সিএম রেশিও। এইখানে ছিল সিএম রেশিও বের, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করার সূত্র ছিল ওয়ান মাইনাস ভ্যারিয়েবল কস্ট রেশিও, আর ভ্যারিয়েবল কস্ট রেশিও বের করার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এরপরে হচ্ছে মার্জিন অফ সেফটি রেশিও, মার্জিন অফ সেফটি রেশিও বের করার সূত্র হচ্ছে মার্জিন অফ সেফটি বাই হচ্ছে সেলস। ঠিক একইভাবে এই দুটাও মনে রাখতে হবে না, সাইড চেঞ্জ করলেই হয়ে যাবে। মার্জিন অফ সেফটি ইকুয়ালস টু হচ্ছে মার্জিন অফ সেফটি রেশিও ইন্টু সেলস, আর সেলস বের করতে হলে মার্জিন অফ সেফটিকে মার্জিন অফ সেফটি রেশিও দিয়ে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে আমাদের আলটিমেটলি সেলসটা আমরা পেয়ে যাব। এবার আপনারা হচ্ছে একটু রেসপন্স করবেন, আমি এখানে সূত্র বের করে দিচ্ছি যে কারো কোনোটায় প্রবলেম আছে কিনা। প্রথম পৃষ্ঠা থেকেই কারো কোনোটা প্রবলেম থাকলে আমাকে এখনই বলবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। প্রথম পৃষ্ঠা দেখবেন এবং যদি কারো প্রবলেম থাকে সঙ্গে সঙ্গে রেসপন্স করবেন, আর প্রবলেম না থাকলেও রেসপন্স করবেন, তাহলে আমি পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। সবাই একটু দেখেন, দেখে যদি কারো কোনো ফর্মুলা বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে এখনই কোশ্চেন করেন, আর প্রবলেম না ভাইয়া হলেও পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। হ্যাঁ, বলেন। বলতেছি যে ক্লাস শেষে এই সূত্রগুলো একটু স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিয়ে। আপনাদের ভিতরে কি আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেননি? না ভাইয়া নিতে পারিনি। আচ্ছা, আমি দিয়ে দিব, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে আমার কাছে, আমার তো ল্যাপটপে আছে। আচ্ছা, আমি যেভাবে ম্যানেজ করে দিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা এটা দেখেন, কারো কোনো কোশ্চেন থাকলে করবেন, না থাকলেও বলবেন, তাহলে আমি পরবর্তী স্লাইডে চলে যাব। ভাই সূত্র নিয়ে কোনো প্রশ্ন নাই, অঙ্ক করলে ফুলফিল ভাবে বোঝা যাবে আর কি। আচ্ছা আচ্ছা, সূত্র নিয়ে আর কারো এই কোনো আর কোশ্চেন? এইগুলোকে এমনি মুখস্থ রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকের ক্লাস বুঝতে কি কারো কোনো প্রবলেম হয়েছে? থাকলে আমাকে এখনই কোশ্চেন করতে পারেন, আমি আবার বুঝিয়ে দিব কারো কোনো টার্মস বুঝতে প্রবলেম হলে। আর বুঝতে না পারলে ক্লাসটা এখনই শেষ, বুঝতে অসুবিধা না হলে এখনই ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, আমি একটু ইন্ডিভিজুয়াল ভাবে জিজ্ঞাসা করি। পিয়া বসু আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। হ্যাঁ আপু, আপনি কি আজকের ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া। ওকে। এরপরে হচ্ছে ফারিহা আক্তার আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ফারিহা আক্তার আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া।
আপু আজকের ক্লাসটা কোথাও কোনো বুঝতে প্রবলেম হয়েছে আপনার? না ভাইয়া। ওকে। এরপরে হচ্ছে এনামুল ইসলাম ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ভাইয়া কি আজকে ফার্স্ট ক্লাস করছেন? মনে হচ্ছে আপনাকে হ্যাঁ, নতুন আমি নতুন আজকে দেখছি। ফার্স্ট। আচ্ছা আচ্ছা, আপনার কি বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়েছে ভাইয়া? না ভাইয়া, সূত্রতে তো কোনো প্রবলেম হয় নাই বুঝতে। আচ্ছা আচ্ছা, এমনি বেসিক বিষয়টাও কি বুঝতে পেরেছেন কস্ট ভলিউম প্রফিটের? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। লাস্ট আরেকজনকে জিজ্ঞাসা করি। আচ্ছা, নোমান ভাইয়া কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আপনি কি আজকে এই ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পেরেছেন? কোথাও কোনো প্রবলেম আছে? না ভাইয়া, প্রবলেম নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি রেকর্ডিংটা এখানে স্টপ করে দেই, তারপরে আপনাদের সাথে একটু কথা বলি।